একটা মেয়ে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য কিভাবে তার প্রিয় বান্ধবীর সাথে প্রতারণা করে এবং সেই মেয়েটি কিভাবে বা দিনের পর দিন স্বামীকে ধোঁকা দিয়ে অন্যজনের সাথে রোমান্স করে। কিন্তু হঠাৎ করে যখন তার স্বামী সবটা জেনে যায় তখন তার অবস্থাটা কেমন হয়? সে কি তার পরিবারে টিকে থাকতে পারে, নাকি সে আরও বেশি ভয়ঙ্কর পাপে ধাবিত হয়? এমনই এক রহস্যময় সিরিজের ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব। গত ভিডিওটিতে আমি গভীর জলের মাছের দ্বিতীয় সিজনের প্রথম 4টি এপিসোড আলোচনা করেছিলাম, আর আজকে আমি এই সিজনের বাকি 4টি পর্ব আলোচনা করব। সেই সাথে এই গভীর জলের মাছের শেষটা আসলে কী হতে পারে তেমনটা নিয়েই একটু ধারণা জানাবো। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল পর্বে। পঞ্চম পর্বে আমরা দেখতে পারি ধ্রুব বিশাখার এই নষ্টমীর কথা জানতে পেরে অনেক কষ্ট পায় আর বলে, তোর কয়টা লাগে? এরপর সে বিশাখাকে অনেক কথা শোনায়। আর তখন বিশাখা আরাধ্যিকার কাছে এসে কান্না করে আর বলে, ধ্রুব তো এমনিতেই তোকে পছন্দ করতো, তাহলে তুই কেন শুধু শুধু আমাকে দোষী বানিয়ে ওর কাছে ভালো হতে গেলি? আর তখন আমরা বুঝতে পারি আরাধ্যিকা শুধুমাত্র ধ্রুবর কাছ থেকে বিশাখাকে দূরে নিতেই এই গোপন খবরটা ফাঁস করে দিল। তখন বিশাখা অনেক কান্না করতে থাকে। যাই হোক, এরপর তারা সবাই খেলার ব্যাপারে সত্যি কথাগুলো বলে। তখন তীর্থ জানায় খেলা শুরু সেই রবিবার স্ট্রলিমা বাড়ি ফেরেনি, আর তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। এর পরদিন স্ট্রলিমা বাড়ি আসে এবং সে আলাদা করে থাকতে চায়। তীর্থ তখন ক্ষমা চাইলেও স্ট্রলিমা তার পেটের বাচ্চাটা আর রাখতে চায় না। তীর্থ তখন তাকে বাচ্চা রেখে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু স্ট্রলিমা তাকে বলে, বাচ্চার মা তো আমি, এটা শিওর, কিন্তু বাবা যে তুমি তার কি নিশ্চয়তা আছে? এমনটা বলে সে তীর্থকে অপমান করার চেষ্টা করে। আর এদিকে 3 সুন্দরীর ত্রিকোণমিতি খেলায় অনির্বাণ, ধ্রুব আর সমিত ঠিক করে তারা 3 জন তাদের বউদের ব্যাপারে কোনো কিছু গোপনীয়তা রাখবে না। মানে ওদের বউরা অন্যজনের সাথে কে কী করছে, কোথায় দেখা করছে, কি করছে, সব একে অপরের সাথে তারা শেয়ার করবে। আর তাই কথা মতো তাদের বউরা দেখা করতে গিয়ে নিজেদের স্বামীর নামে যা যা বলেছে ওরা সবই নিজেদের মধ্যে শেয়ার করে। হাত ধরা থেকে চেন নেওয়া সবই ওটা একে অপরকে জানায়। আর তখন নিজেদের বউদের এই ভয়ঙ্কর সত্যিটা শুনে তারা অনেক কষ্ট পায় আর ভাবে তাদের এত বিশ্বাসের বউরা সত্যি এক পুরুষে আসক্ত নয়, তাদেরও অন্য পুরুষের প্রতি ঝোঁক আছে। আর তারা যখন এই অতীতের ফ্ল্যাশব্যাকগুলো বলছিল তখন আরাধ্যিকার বিশাখা খুবই অপমান বোধ করে। সেদিন রাতে ইন্সপেক্টর গায়নের সাথে বিন্দু দেখা করতে আসে। সে বলে, ওই দিন স্টলিমাকে কি একজন সুরেশের মাধ্যমে ওই ফ্ল্যাটে ডেকেছিল, আর আমার মনে হয় স্টলিমার খুনটা তীর্থই করেছে। তখন ইন্সপেক্টর জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত কিছু জানলে? সে তখন বলে, আমাকে সুরেশ বলেছে। তখন গায়ন বুঝতে পারে সুরেশের সাথে যে মহিলা দেখা করতে যেত এবং সুরেশকে যে 2000 টাকা টিপস দিয়েছিল সে আর কেউ না, সে হচ্ছে এই বিন্দা। বিন্দা তখন সুরেশের লেখায় সে টিস্যু পেপারটি দেয়। তখন গায়ন প্রশ্ন করে, ধরে নিলাম তীর্থবাবুই খুনটা করেছে, তবে তীর্থবাবু এত কিছু রেখে স্টলিমাকে খুন করার জন্য ওই চতুষ্কোণের ভবনটা কেন বেছে নেবে? তখন বিন্দা বলে, কারণ ওখানে আমার মামার একটা ফ্ল্যাট আছে, মামা বাইরে থাকে, তাই তীর্থ আমার সাথে দেখা করতে ওখানে মাঝে মাঝে আসতো। আমাকে ফাঁসানোর জন্যই ওই ফ্ল্যাটটা বেছে নিয়েছিল। তখন গান বলে, আচ্ছা আপনি এসব আগবাড়ি কেন বলতে এলেন, এখানে আপনার কি লাভ? তখন বিন্দা বলে, স্টলিমা আর আমি খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, তাই আমি চাই ওর খুনি ধরা পড়ুক। এদিকে তীর্থ বিশাখাকে কল করে বলে, স্টলিমা সুরেশকে বলেছিল যদি আমি না থাকি তুমি ওদেরকে আমার কথা ভুলতে দেবে না। তার মানে স্টলিমা আগে থেকেই কারো কাছ থেকে থেট পাচ্ছিল আর ভেবেছিল সে নাও থাকতে পারে। তীর্থ তখন বলে, স্টলিমা কেন এই কথাটা বলেছিল সেটা জানতে পারলেই জানা যাবে আসলে কে খুনটা করেছে। এরপর বিশাখা আরাধ্যিকাকে ফোন করে আর এই কথাটা বলে। সে জানায় যে রবিবার খেলা শুরুর কথা হয়েছিল সেই রাতে সুরেশকে এই কথা বলেছিল স্টলিমা। তার মানে খেলা শুরুর আগে থেকেই স্টলিমা মারা যাওয়ার ভয় ছিল। আর ওরা যখন ফোন করে কথা বলছিল তখন সেই সময় সেখানে অনির্বাণ চলে আসে। আর কিছু বুঝে ওঠার আগেই নাক কান দিয়ে রক্ত বেরিয়ে আচমকা অনির্বাণ মারা যায়। আর তখন খেলাটা অন্যদিকে মোড় নেয়, কারণ যেখানে ভাবা হচ্ছিল শুধুমাত্র এই 4 বান্ধবীকে টার্গেট করা হয়েছে সেখানে অনির্বাণের মৃত্যু সবারই কল্পনার বাইরে। যাই হোক, আরাধ্যিকা তখন কান্না করতে করতে বিশাখাকে বলে, তুই তোর ধ্রুবকে প্লিজ সামনে রাখ, আমি আর ওর দিকে একটু নজর দিব না, ও শুধু তোর। নিজের স্বামীর মৃত্যুতে অন্য পুরুষের প্রতি এই কেয়ারিং দেখে অনির্বাণের বৌদি আরাধ্যিকাকে সন্দেহ করে। আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব। ষষ্ঠ পর্বের শুরুতেই দেখতে পাই পুলিশ তীর্থকে থানায় ডাকে আর বলে, আপনি 2 চতুষ্কোণে চন্দ্রিমাকে ডেকে পাঠিয়েছিলেন তাই না? কিন্তু তীর্থ সেটা অস্বীকার করে। তখন গায়ন বলে, আপনি কি জানেন আপনার স্ত্রীর সাথে বিন্দা ম্যাডামের বন্ধুত্ব ছিল? তাছাড়া আপনি রেস্টুরেন্টে গিয়ে সুরেশের গায়ে হাতও তুলেছেন, কিন্তু কেন? তখন তীর্থ বলে, কারণ সুরেশ আমার ফোন মেসেজ কোনো কিছুই রিপ্লাই দিচ্ছিল না। আর এর কারণ যখন সে সুরেশের কাছে জানতে চেয়েছিল তখন সুরেশ বলেছিল স্টলিমা তো সামনেই ছিল, আর তীর্থের নাম্বার থেকে যে ফোন কল এসেছে তা হয়তো স্টলিমা দেখে নিয়েছে। স্টলিমা বিন্দার কথা তীর্থের কাছ থেকে জানতে পেরে তীর্থের অনুপস্থিতিতে সে বিন্দাকে তার বাড়িতে নিয়ে আসে। তখন বিন্দা জানায় প্রায় 6 মাস যাবৎ তীর্থ তার সাথে সম্পর্ক রেখেছে। তীর্থ নাকি তাকে বলেছে যে আমার বউয়ের মাথায় সমস্যা আছে, তাই সে আমাকে ডিভোর্স দিতে চাইতেছে না, আর ও এখন তো খুব বেশি অসুস্থ, তাই আমি ওকে ছাড়তে পারবো না। তখন স্টলিমা বিন্দাকে বলে, আমাদের সরলতার সুযোগ নিয়ে ও আমাদের ঠকিয়েছে, তোমার উচিত ওর উচিত জবাব দেওয়া।
তোমাকে অনেক স্মার্ট হতে হবে। এরপর চন্দ্রিমা নিজের টাকা খরচ করে বৃন্দাকে মেকওভার করে দেয়। পরিবর্তে চন্দ্রিমা তার একটা কাজ তাকে কই দিতে বলে। সে বৃন্দাকে সুরেশের উপর নজর রাখতে বলে, কারণ সুরেশের কাছ থেকে তীর্থ খবর বের করে। মূলত চন্দ্রিমা বুঝে গেছিল যে সুরেশ টাকার জন্য যা খুশি তা করতে পারে। সুরেশের টাকার বিনিময়ে তীর্থর কাছে তার সব খবর দিচ্ছে সেটাও সে জেনে যায়। বৃন্দাও তো একই কাজ করে। সেও সুরেশের কাছ থেকে টাকা দিয়ে তীর্থ আর চন্দ্রিমা দুজনের উপরই নজর রাখতে বলে। আর এরপর একদিন সুরেশ বৃন্দাকে জানায় শুধু বৃন্দা নয়, আর একজনের সাথে সম্পর্ক আছে তীর্থর। আর আজ তীর্থ তার বাড়িতে তার সাথে থাকবে। তাই তীর্থ সুরেশকে বলে সে যেন চন্দ্রিমাকে আটকে রাখে। বৃন্দা তখন এসব কথা চন্দ্রিমাকে দেয়। তখন চন্দ্রিমা বলে আজ আমি বাড়িতে যাবই, কিন্তু সুরেশ আমাকে কীভাবে আটকায় সেটাই আমি দেখব। কিন্তু তীর্থকে ভাসাবে বলে সুরেশ নিজে থেকেই চন্দ্রিমাকে আটকায় না। আর এরপর মূলত চন্দ্রিমা নিজের বাড়ি ফিরে। আর বাড়ি গিয়ে বন্ধ দরজা বাড়ি থেকে বুঝতে পারে যে তীর্থর সাথে যে সময় কাটাচ্ছে সে আর কেউ না, তারই প্রাণপ্রিয় বান্ধবী বিশাখা। আর তখন চন্দ্রিমা খুব ইমোশনাল হয়ে পড়ে। তারপর সে তাদেরকে কিছু বুঝতে না দিয়েই সেখান থেকে চলে আসে। আর এখানে শেষ হয় 6ষ্ঠ পর্ব। 7ম পর্বে শুরুতে দেখা যায় চন্দ্রিমা খুনের দিন আগে থেকে বৃন্দার কাছ থেকে জেনে গেছিল তাকে আজটাতে কেউ একজন ওই বহুতল ভবনের সাথে ডাকবে। চন্দ্রিমার উপর তীর্থ, সুরেশ এবং বৃন্দা ছাড়া আরও কেউ একজন নজর রেখেছিল, কিন্তু সুরেশ সেই ক্লায়েন্টের নাম কোনোভাবেই বৃন্দাকে বলেনি। এদিকে বিশাখাদের সংসার নিয়ে খুবই হিমশিম খেয়ে যায়। স্বামীর সাথে তেমন ভালো কথা হয় না, সংসারে কোনো শান্তি নেই। শুধুমাত্র কয়েক মিনিটের আনন্দের জন্য সে তার সুন্দর সাজানো সংসারটা নষ্ট করে দিল। তাই তার খুব আফসোস হয়। তখন সে তাদের এই অশান্তির মধ্যে বাচ্চাদের রাখতে চায় না। সে চায় বাচ্চাদের নানা বাড়ি রেখে আসতে। তখন তার বাচ্চারা জানায় আমাদের সাথে তুমিও তো যাবে, আর যদি তুমি না যাও তাহলে কিন্তু সকালে ঘুমও ভাঙবে না, আর স্কুলেও যাওয়া হবে না। তাদের এই ইমোশনাল কথা শুনে বিশাখার খুব মায়া হয় এবং তার আফসোস হয়। আর সে ভাবে যদি এখন তার কিছু হয়ে যায় তাহলে তার বেবেদের কী হবে। আর এরপর ধ্রুব সেখানে আসে। আর সবটা বুঝতে পেরে বিশাখার প্রতি তারও একটু মায়া হয়। এরপর তারা ঠিক করে তারা খুনিকে খুঁজে বের করবে। তাই তারা রেস্টুরেন্টে গিয়ে সুরেশের বন্ধু বিষ্ণুকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু বিষ্ণু রেস্টুরেন্টের ভিতর তেমন কিছু বলতে চায় না। আর তাকে দেখে ধ্রুব বুঝতে পারে তার হয়তো সুরেশের প্রতি দুর্বলতা ছিল। তারপর সে বিষ্ণুর সাথে একাকী দেখা করলে বিষ্ণু ধ্রুবকে জানায় সুরেশের আসল ভালোবাসা ছিল টাকা। এর কাছ থেকে টাকা নিয়ে ওকে খবর দিত, আবার ওর কাছ থেকে টাকা নিয়ে ওকে খবর দিত। চন্দ্রিমার ব্যাপারটা জিজ্ঞেস করলে সে জানায় বৃন্দার তীর্থ ছাড়াও অতিরিক্ত আরও একজন চন্দ্রিমার খোঁজ নিত। কিন্তু কে সেজন সেটা জানার আগেই বিশাখার ফোনে আরামদিকার একটা কল আসে। সে বিশাখাকে ফোন করে জানায় সুমিতকে পুলিশ ধরে নিয়ে গেছে, কারণ পুলিশ জেনে গেছে চন্দ্রিমার মৃত্যুর দিন তারা একে অন্যের স্বামীর সাথে ছিল না। আগে সেই যে আমরা দেখেছিলাম ওরা পুলিশকে ওদের পরকীয়ার কথা বলেছিল। ওরা জানিয়েছিল চন্দ্রিমার মৃত্যুর দিন ওরা নিজেদের স্বামীর সাথে নয় বরং বন্ধুদের স্বামীর সাথে রাত কাটিয়েছিল। তাই তাদের কোনোভাবেই চন্দ্রিমা হত্যার সাথে সম্পর্ক ছিল না। কিন্তু অনির্বাণের বৌদি পুলিশকে বলে দিয়েছে চন্দ্রিমার মৃত্যুর দিন অনির্বাণ ঘরে ছিল না। সে আরাধ্রিকার ঘরে এসে দেখে আরাধ্রিকা বাইরে ধ্রুবর সাথে কথা বলছে। ধ্রুবকে বলছে সে তাকে ভালোবাসে এবং সে তার সাথে থাকতে চায়, আর অনির্বাণের সাথে সম্পর্ক থেকে মুক্তি চায়। তাই হয়তো ওরা দুজনে মিলেই অনির্বাণকে মেরেছে এবং সে রাত্রে ধ্রুব আর আরাধ্রিকা একসাথে থাকেনি। কথাগুলো শেষ করে ধ্রুব সেখান থেকে বেরিয়ে যায়। আর এর মানে তারা সারা রাত একসাথে থাকার ব্যাপারটা পুলিশের কাছে মিথ্যা বলেছিল। আর এরকম ঘটনার মধ্য দিয়ে শেষ হয় 7ম পর্ব। 8ম পর্বে আমরা দেখতে পাই পুলিশের জিজ্ঞাসাবাদে চাপে পড়ে সুমিত সব সত্যি কথা বলে দেয়। সে জানায় মৃত্যুর দিন রাতে চন্দ্রিমা তাদের 3জনকে ডেকেছিল এবং তাদের সাথে দেখা করতে চেয়েছিল। ওরা চন্দ্রিমার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু গেটের বাইরে গিয়ে দেখে চন্দ্রিমা গাড়িতে করে কোথায় যেন চলে যাচ্ছে। ওরা তখন চন্দ্রিমাকে ফলো করতে থাকে। আর এরপর চন্দ্রিমা চতুষ্কোল ভবনে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর চন্দ্রিমা বেরোচ্ছে না দেখে তারা ফিরে আসে। ধ্রুব তখন পুলিশকে একই বয়ান দেয়, কিন্তু ফেরার পথে সুমিত ধ্রুবকে বলে চতুষ্কোল থেকে ফেরার পথে সুমিত ধ্রুব এবং বিশাখাকে ওই চতুষ্কোলের দিকে যেতে দেখেছে। ধ্রুব তখন ফিরে এসে ওদের দুজনকে বলে তোমাদের এবার পুলিশ ধরে নিয়ে যাবে, এবার অন্তত সত্যিটা বলো। সুমিত শুধুমাত্র তোমার প্রতি দুর্বলতার কারণে এতদিন মুখ খোলেনি, কিন্তু এবার পুলিশের চাপের কারণে সব সত্যি বলে দিয়েছে। আর ওদিকে পুলিশ তীর্থর বাড়িতে আসে আর তীর্থকে ডাকে। পুলিশ তীর্থকে জিজ্ঞাসা করে চন্দ্রিমা যে ওই দিন রাতে চতুষ্কোলে যাবে সেই খবরটা আপনাকে কে দিয়েছিল, সুরেশ নাকি বৃন্দা? তীর্থ বলে দুজনই। ওই দিন রাতে সুরেশ তীর্থকে ফোন করে বলে একজন আজ রাতে ছলছুতো দিয়ে চন্দ্রিমা ম্যাডামকে চতুষ্কোলের ছাদে পাঠাতে বলেছে। তারপর সে তার কাছে নাম জিজ্ঞাসা করলে সে জানায় সেটা আমি বলতে পারবো না, কারণ তার কাছ থেকেও আমি টাকা নেই। আর বৃন্দা তাকে চতুষ্কোলিয়ে রাত 12টা লিখে মেসেজ করে। আর তীর্থ তখন এই সব কিছুর সময় লাগে, তাই সে সেদিন জামশেদপুর থেকে ফিরে চতুষ্কোলে আসে। আর এরপর পুলিশের সামনে হাজির হয় বৃন্দা আর বলে আমি তীর্থকে সন্দেহ করেই ওরকম মেসেজটা পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। আমি অনেকবার চন্দ্রিমা দিকে ওখানে যেতে বারণ করেছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথা শোনেনি। আর আমাকে বিশেষভাবে বারণ করে দিয়েছিল যে আমি কোনোভাবেই ওই দিন চতুষ্কোলের আশেপাশে না যাই। চন্দ্রিমা দি তখন বলেছিল আমাকে জানতে হবে কি আমার উপর নজর রাখছে।
আর তাই সে সেদিন সেখানে একাই চতুষ্কোল ভবনে যায়। ওদিকে ধ্রুবকে বিশাখা বলে স্টুডিমা সেদিন রাতে আমাদের সবাইকে মেসেজ করে বলেছিল যদি আমরা ওর সত্যিকারে বন্ধু হয়ে থাকি তাহলে যেন আমরা চতুষ্কোলে আসি। দিতি তখন যেতে রাজি হয়নি, তাই আমি আর আরাত্রিকা একসাথে গিয়েছিলাম। ধ্রুব তখন বলে দিতি যায়নি, তাহলে তোমরা গিয়েছিলে কেন? আরাত্রিকা তখন বলে দিতিও গিয়েছিল, তবে কিছুক্ষণ পরে। ওদিকে কথার মাঝে তীর্থ পুলিশকে বলে ফেলে বিশ্বাস করুন সেদিন আমরা কিউই খুন করিনি। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সত্যি ঘটনাটা দেখানো হয়। চতুষ্কোলের সামনে হাজির হয় আরাত্রিকা আর বিশাখা। সেই সময় তীর্থ সেখানে হাজির হয়। আর এরপর তারা একসাথে ছাদে উঠে দেখে স্টন্দিমা ছাদে পড়ে আছে, তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। স্টন্দিমার এই অবস্থা দেখে তীর্থ অজ্ঞান হয়ে পড়ে। তারপর তারা দুজন ভাবে স্টন্দিমা হয়তো এখনো বেঁচে আছে, হসপিটালে নিলে হয়তো বেঁচে যাবে। তাই তারা দুজন দুদিক থেকে ধরে স্টন্দিমাকে তোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা প্রায় কানিসের কাছাকাছি তুলে নিয়ে আসে। এরপর তীর্থর জ্ঞান ফিরে। আর ওভাবে স্টন্দিমাকে তুলতে দেখে চিৎকার করে ওঠে তীর্থ আর বলতে থাকে সাবধানে, স্টন্দিমা কিন্তু পড়ে যাবে। আর ঠিক তখনই অসাবধানতার কারণে তাদের হাত ফসকে স্টন্দিমা নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় দিতি চতুষ্কোলের নিচে দাঁড়িয়ে। গান তখন বলে ছাদ থেকে পড়ে তো মৃত্যু হয়নি স্টন্দিমার, মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তবে এতগুলো খুন কি করলো? ঠিক ওই সময় কথা বলতে বলতে বিন্দার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আর বিন্দাও একইভাবে মারা যায়। আর এই 5-5টি খুনের রহস্য ঝুলিয়ে রেখে শেষ করা হয় দ্বিতীয় সিজনের কাহিনী। তো বন্ধুরা, কেমন হয়েছে দ্বিতীয় সিজনের কাহিনী? আর এই পুরো সিরিজের খুনগুলোর আসল মাস্টারমাইন্ড কে হতে পারে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তবে রহস্য মনে হয় আরও বাড়বে, কারণ এই সিজনে একটা বড় ধরনের প্রশ্ন রেখে গেল। সুরেশের কাছ থেকে বিন্দার তীর্থবাদে আরও একজন স্টন্দিমার খোঁজ নিত, হয়তো সেখান থেকেই গল্প শুরু হবে, নয়তো এদের মধ্যে কাউকে কালপিট বানিয়ে গল্পটা শেষ করে দেবে। তবে আপনার মতামতে কি হতে পারে, কি হবে খুনি? চাইলে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, মিলিয়ে দেখা যাবে তৃতীয় সিজনে। বিদায় নিচ্ছে এখানেই, দেখা হবে নতুন কোনো গল্পে। যে কোনো গল্পের এক্সপ্লেন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।